আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না, ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ, শহীদ 858 জন, আহত 11,551 জন। যশোরের শাহিন চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ, নামে বেনামে গড়েছেন সম্পদ। দেশে গবেষণায় অর্থ বরাদ্দ কম, উন্নত প্রযুক্তির ব্যবহারও অপর্যাপ্ত, মত গবেষক ফেরদৌসী কাদরীর। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কাছে বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসার ঝুঁকি নিয়ে প্রশ্ন করেন ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফলিস। জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন এবং এই তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান। তরুণদের শক্তির উদাহরণ হিসেবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঘটনাকে সামনে আনেন প্রধান উপদেষ্টা। এ সময় 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্রদের কারণেই এই বড় পরিবর্তন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের প্রধান খন্দকার জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথম ধাপের খসড়া তালিকায় শহীদদের তালিকায় আছেন 858 জন আর আহতদের সংখ্যা 11,551 জন। এই সংক্রান্ত তথ্য বিবরণীতে বলা হয়েছে, তালিকায় সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোনো তথ্য থাকলে তা 23 ডিসেম্বরের মধ্যে ইমেইল করে জানানোর অনুরোধ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ। আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে গড়েছেন অবৈধ সম্পদ। এছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যশোর শহরে অবস্থিত হোটেল জাবিরে আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন। শহরের সবচেয়ে উঁচু 17 তলা ওই ভবনটির মালিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শাহিন চাকলাদার, যার বিরুদ্ধে রয়েছে অবৈধভাবে জমি দখল করে 5 তারকা হোটেল নির্মাণের অভিযোগ। এছাড়া হত্যা, প্রতিপক্ষকে উচ্ছেদ, টেন্ডারবাজি, চোরাচালান নিয়ন্ত্রণ, নিয়োগ বাণিজ্য, পদ বাণিজ্য, এমনকি ওসিকে থানায় বোমা নিক্ষেপের পরামর্শ দেওয়ার মতো কাজের অভিযোগও আছে তার বিরুদ্ধে। সাইফুল্লাহ, আপনি এখন রাত্রি থানায় বোম মারেন, একটা মারায় ওর নামে মামলা করতে পারবেন? আপনি থাকলে গুলি করতে হবে, কোন জায়গায় করবেন? দেশে বিশাল অবৈধ সম্পদের পাশাপাশি মালয়েশিয়াতেও সেকেন্ড হোম করেছেন শাহিন চাকলাদার। কিশোর গ্যাং লালন সহ জেলায় 12টি সন্ত্রাসী দল গঠনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার রাজনীতির ধরন, তারপর তার স্ট্র্যাটেজি সবকিছুই কিন্তু মাফিয়া পলিটিক্স। প্রতিদিনই এরকম 2-5টা ঘটনা যে ছুরি বা চাকুর প্রভাব এটা ছিলই, তো তারা এটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়েছে। স্থানীয় রাজনীতিবিদরা জানান, বিগত সময়ে নিজের রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করেন শাহিন চাকলাদার, যা যশোরের রাজনৈতিক অঙ্গনে নজিরবিহীন। সেক্রেটারি হওয়ার পর থেকেই তার আর ধরে রাখা যায়নি। সে এমপি হয়, সে উপজেলা চেয়ারম্যান হয় ভোট ডাকাতি করে, জমি দখল থেকে শুরু করে সব কিছুই সে করেছে। সে হাজার হাজার কোটি টাকার অবৈধ অর্থের মালিক হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি শাহিন চাকলাদার ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তবে 5 আগস্টের পর থেকেই পরিবার সহ আত্মগোপনে আছেন শাহিন চাকলাদার। দীপ্ত বার্তা কক্ষ। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে দেশের জনস্বাস্থ্য বিষয়ে গবেষণায় কাজ করছেন ডক্টর ফেরদৌসী কাদরী। দরিদ্র মানুষের জন্য সংক্রামক রোগ, বিশেষ করে কলেরা, টাইফয়েড এবং এইচপিভি টিকা সুলভ মূল্যে কিভাবে পৌঁছানো যায় এই লক্ষ্য নিয়েই এগিয়ে গিয়েছেন। তবে দেশে গবেষণায় অর্থ বরাদ্দ কম ও উন্নত প্রযুক্তি নির্ভর গবেষণা কেন্দ্রের অপর্যাপ্ততা রয়েছে বলে মনে করেন তিনি।
আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র ICDDRB-তে নিবিষ্ট মনে সহযোগীদের সাথে কাজ করছেন বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী। 1988 সাল থেকে জড়িত আছেন এই প্রতিষ্ঠানে। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যের উন্নয়নে, বিশেষ করে স্বল্প মূল্যে কলেরা টিকা উন্নয়নে রেখেছেন বিশেষ অবদান। অন্যান্য সংক্রামক রোগের প্রতিষেধক তৈরিতেও কাজ করে চলেছেন। স্বীকৃতি হিসেবে দেশে বিদেশে অর্জন করেছেন বিশেষ সম্মাননা। সম্প্রতি পেয়েছেন ভিন ফিউচার পুরস্কার। অসামান্য এই অর্জনের পর দীপ্ত টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, তার বেশিরভাগ পুরস্কার থেকে প্রাপ্ত অর্থ বিজ্ঞান গবেষণায় ব্যয় করেছেন। ICDDRB কতজনকে নিতে পারবে, তার জন্য তো আইদেশি করলাম, যেটা একটা উদাহরণস্বরূপ থাকবে। এটা গবেষণা কেন্দ্র করলে আমাদের দেশের অনেক ভালো হবে, আমাদের সমাজের অনেক ভালো হবে, এবং ছেলেদের ভালো তো হবে, কিন্তু মেয়েদের অনেক ভালো হবে। তবে দেশে গবেষণার দুয়ার অনেকটাই সংকুচিত বলে মনে করেন ডক্টর ফেরদৌসী কাদরী। সায়েন্টিফিক যুদ্ধ হচ্ছে যে সবকিছু তো সাথে সাথে রিওয়ার্ড পাওয়া যায় না। আস্তে ধীরে আমি পেপার লিখলাম, পাবলিকেশন করলাম, 3বার রিজেক্টেড হলো, 4বারে অ্যাকসেপ্টেড হলো। ফান্ডিংয়ের অভাব, পরিবেশের অভাব, এবং এই যে আমি একটা কাজ করলাম, ফান্ড আনলাম, সেটা এনে আমাকে কাজটা তুলে নেওয়াটাও কঠিন। যে আমি লিখেছি আমি এই কাজ করব, আমার জিনিস যন্ত্রপাতি আসতেই অনেক সময় লেগে গেছে। করোনার মতো আগামীতে আরও নতুন সংক্রামক রোগ আসতে পারে, যেগুলোর প্রতিকারে এখনই গবেষণায় উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি। হাইপারটেনশন, এক্লেমশিয়া সবটাই তো বাড়ছে। স্যালাইনিটি পানিতে বেড়ে গেছে, সয়েলে স্যালাইনিটি বেড়ে গেছে অনেক জায়গায়। নতুন রোগ এবং পুরাতন রোগ আরও বেশি আকারে আসবে। যেমন আমাদের কলেরা কিন্তু এখন যেভাবে বেড়েছে, বা নিউমোনিয়া ফার্স্ট কিলার, দূষিত পরিবেশ, সেটার জন্য ক্যান্সার কিন্তু আমাদের একটা নন কমিউনিকেবল ডিজিজ, কিন্তু যে হারে বাংলাদেশে বেড়েছে, এটা তো আসলে খুবই ভয়ের কথা। গবেষণায় নারীদের অংশগ্রহণ বাড়াতে পরিবার ও সমাজের ভূমিকা আছে বলেও মনে করেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা AF হাসান আরিফের মরদেহ আগামী সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তার ছেলে গণমাধ্যমকে বিষয়টি জানান। শনিবার সুপ্রিম কোর্ট ও সচিবালয় প্রাঙ্গণে মরহুমের 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। আইনজীবী হিসেবে অর্ধ শতাব্দীরও বেশি সময় কেটেছে দেশের সর্বোচ্চ আদালতে। সেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে AF হাসান আরিফকে বিদায় জানানো হলো শ্রদ্ধা ভালোবাসায়। শনিবার বেলা 11টার দিকে প্রয়াত এই জ্যেষ্ঠ আইনজীবীর প্রতি শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। হাসান আরিফের দ্বিতীয় জানাজা এখানেই অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ বিপুল সংখ্যক বিচারক ও আইনজীবী জানাজায় অংশ নেন। অর্থাৎ ওনার মাগফিরাতের জন্য আমরা সবাই কামনা করি এবং দোয়া করি। আর তো সবসময় ধর্মনিরপেক্ষ ছিলেন, গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সমুন্নত রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে তারা ক্যারিয়ার ছিল আর কি। সরকার উপদেষ্টা ছিলেন, বর্তমান সরকার উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা হিসাবে ইন্তেকাল করেছেন। তার এই জীবনে তার সত্যতা নিয়ে কেউ কোনো প্রশ্ন কখনো তোলেনি এবং এত বিশ্বাসযোগ্য ছিল। তার ইন্তেকালে জাতি, বিশেষ করে সুপ্রিম কোর্ট এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। পাশাপাশি দেশের জন্য তার বিরাট স্বপ্ন ছিল। দুইবার তিনি উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বাংলাদেশকে নিয়ে, নতুন বাংলাদেশকে নিয়ে তার অনেক বেশি স্বপ্ন ছিল, যেটা অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এ সময় প্রয়াত উপদেষ্টার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তার সহকর্মীরা। একজন আইনজীবী হিসাবে ওনার চলে যাওয়াটা কে একটা বড় শূন্যতা হিসাবে দেখছি। এই রকম অভিভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী, আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। পরিবারের সদস্যরা জানান আগামী সোমবার হাসান আরিফের দাফন সম্পন্ন হবে। জানাজা আর হবে না, এখন আমরা CMH নিয়ে যাচ্ছি মর্চুয়ারিতে, এবং 23 তারিখে
ইয়ে হবে, দাফন হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এএফ হাসান আরিফ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। চাঁদাবাজদের ধরতে 2-3 দিনের মধ্যেই অভিযান শুরু হবে, তাই চলছে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ। শনিবার রাজধানীতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার। সড়কে অনবরত হর্ন বাজালে মামলার হুঁশিয়ারিও দেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র জনতা ও নাগরিক সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, ঢাকা শহরে ট্রাফিক একটি বড় মাথা ব্যথার কারণ। শৃঙ্খলা ফেরাতে অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনা প্রয়োজন। এরূপ একটি সমস্যার সমাধানের জন্য চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে, তাই চাঁদাবাজদের ধরতে অভিযান চালানোর ঘোষণা দেন তিনি। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। চালকরা অনবরত হর্ন বাজালে স্পটেই মামলা হবে জানিয়ে তিনি বলেন, মোটরসাইকেলে ফ্যামিলি রাইড নয়, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাহন। যানজট এড়াতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান নির্দিষ্ট স্থানে করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। ধর্মীয় মিটিং, পলিটিক্যাল মিটিং, সামাজিক মিটিং, সমাবেশ করবেন একটা বদ্ধ পরিসরে। এইরূপ একটি জায়গায় যদি করেন তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হয়। আমার সার্জেন্ট যাতে স্পট যিনি হর্ন বাজাবেন তার বিরুদ্ধে তাকে প্রসিকিউট করতে পারে। রাজধানী ঢাকাকে বাসযোগ্য করে তুলতে নগরবাসীর সহযোগিতাও চান ডিএমপি কমিশনার। সমাজের প্রতিটি তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। আসতে হবে। রুবি গজনবী অ্যাওয়ার্ড 2023 পেয়েছে নারী অধিকার সংগঠন নারীপক্ষ। শনিবার রাজধানীতে এক আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটিকে পুরস্কৃত করা হয়। এ সময় বীরাঙ্গনাদের অধিকার রক্ষায় সবাইকে আরও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অ্যাওয়ার্ড পেয়েছেন তার মধ্যে মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের নিয়ে কাজ করা যে কয়েকটি সংগঠন রয়েছে তাদের মধ্যে অন্যতম এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। নারীর অধিকার রক্ষা ও বীরাঙ্গনা নারীদের নিয়ে কাজ করার ক্ষেত্রে স্বীকৃতি হিসেবে প্রতি বছর ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হয় সম্মাননা। এরই অংশ হিসেবে রুবি গজনবী অ্যাওয়ার্ড 2023 পেল নারীপক্ষ। সম্মাননাটি তুলে দেন এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের বোর্ড অফ ট্রাস্টিরা। বীরাঙ্গনাদেরকে আমরা খুব মর্যাদা সম্পন্নভাবে এই মিউজিয়ামে দেখানোর চেষ্টা করব। অনুষ্ঠানে নারী সুরক্ষা আইন ও বীরাঙ্গনা নারীদের অধিকার নিয়ে কথা বলেন ব্যারিস্টার সারা হোসেন। নারী শিশু নির্যাতন দমন আইনে অনেক পরিবর্তন আনা হয়েছে, কিন্তু আমরা দেখি পারিবারিক নির্যাতনের শিকার যদি আপনি হন, এরকম কোনো কিন্তু সুরক্ষা আপনি পাবেন না। ইনফ্যাক্ট রেগুলারলি দেখবেন যে আপনার চরিত্র হনন করা হবে আপনি যদি পারিবারিক আদালতে যান কোনো ধরনের সুরক্ষার জন্যে। আমাদের যদি বীরাঙ্গনাদের লেগাসি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে এইসব বিষয় নিয়েও কাজ করতে হবে, আইন প্রক্রিয়া পরিবর্তন করার জন্য। অনুষ্ঠানের শেষে 2024 সালে রুবি গজনবী পুরস্কারের জন্য মোনা ঘরকে মনোনয়নের জন্য ঘোষণা দেন ফাউন্ডেশনের অন্যতম বোর্ড অফ ট্রাস্টি প্রফেসর ডক্টর পারভিন হাসান। আগামী বছর যারা পাবে মোনা ঘর। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। ফলে সমুদ্র বন্দরগুলোতে দেয়া সতর্কতা তুলে নেওয়া হয়েছে। এর আগে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর অনেক স্থানে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। এছাড়া দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। পঞ্চগড়ে 3 দিন ধরে তাপমাত্রার পারদ 10 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাস চাপায় একই পরিবারের ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১:৩০টার দিকে রাজশাহী নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ, তার স্ত্রী ফাতেমা খাতুন ও শ্যালিকা জুথি খাতুন। রাজশাহীর পবা হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসাইন জানান, মোটরসাইকেলে চেপে আবু হানিফ, ফাতেমা ও জুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলার সদরের দিকে যাচ্ছিলেন। শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হানিফ ও জুথি মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা 4:30টার দিকে ফাতেমাও মারা যান। রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপর ছিনতাইকারীদের হাতে হাফেজ কামরুল হাসান নিহতের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ডিএমপি সেন্টারে এই তথ্য জানান ওয়ারি জোনের ভারপ্রাপ্ত ডিসি মফিজুল ইসলাম। গত 18 ডিসেম্বর হাফেজ কামরুল হাসান ছিনতাইকারীদের হাতে হামলার শিকার হন। এ সময় তার সাথে থাকা স্মার্টফোন ও নগদ 7,000 টাকা ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তার উপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কামরুল হাসানের বাবা ইমাম হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে শাকিল ও আশরাফুল নামের 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। তার কাছে একটা মোবাইল ছিল, মোবাইলে সম্ভবত তিনি কথা বলছিলেন, তো যার জন্য তারা সেই মোবাইলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল যখন সে ছিনিয়ে নিতে চাচ্ছিল তখন সে স্বাভাবিকভাবেই সে তার মোবাইল দিতে চাচ্ছিল না। তখন রোহান তার কোমর থেকে একটা চাকু বের করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। নানামুখী সংকট নিয়ে কাজ করছেন দেশের গণমাধ্যম কর্মীরা। কেন্দ্রীয়ভাবে কোনো নিয়ন্ত্রক সংস্থা না থাকায় একাধিক আইন দিয়ে পরিচালিত গণমাধ্যম নিয়ন্ত্রণের শিকার হচ্ছে। এতে ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে বলে মনে করছেন সাংবাদিকরা। এই অবস্থা থেকে উত্তরণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান। স্বাধীন সাংবাদিকতা, বেতন ভাতা নিয়ে বৈষম্য, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড না থাকা ও বিনা নোটিশে চাকরি হারানো সহ নানা সংকটে দেশের সাংবাদিকতা। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শনিবার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 5ম সম্মেলনে এসব সংকটের কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। ছাত্র নাগরিকের আত্মনিবেদনের ত্যাগের মধ্য দিয়ে যে বদল আসা দরকার আমাদের চিন্তায়, সংস্কৃতিতে আর নীতি ও কাঠামোগত সংস্কার। গণ অভ্যুত্থানের সুফল হিসেবে সংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারবে এমন প্রত্যাশা জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, স্বাধীনভাবে কাজ করতে সংস্কারের পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা সবার সামনে নিয়ে এসে যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের উপর যাতে আর কোন রকম অত্যাচার নিপীড়ন না করা হয়। গণমাধ্যমের চেহারাটা বদলে দেওয়ার জন্য একটা ইতিবাচক কিছু করতে পারবো। বাকিটা রাজনৈতিক নেতৃত্বের হাতে, তারা করবেন কি করবেন না তার উপরে নির্ভর করবে। তবে সবকিছুর পেছনে যেটা বড় কথা সেটা হলো যে একটা ঐক্য দরকার। জীবন জীবিকার ঝুঁকি এড়াতে সাংবাদিকদের একাধিক বিষয়ে যোগ্য ও দক্ষতা অর্জন করার উপর গুরুত্ব দেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা উচিত। আমি যদি আজকে কিছু না করতে পারি, আমি অ্যাকাউন্টেন্সি করতে পারি দেশে এবং বিদেশে। অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, ভালো মানের জন্য এই পেশার সকলের আর্থিক নিরাপত্তা ও নিশ্চয়তা প্রয়োজন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাখাইন রাজ্যে আরও একটি গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে আরাকান আর্মি। এতে বিদ্রোহীদের হাতে দ্বিতীয় কোনো আঞ্চলিক কমান্ডের নিয়ন্ত্রণ হারালো জান্তা সরকার। এক বিবৃতিতে আরাকান আর্মি জানায়, 2 সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের পর শুক্রবার রাতে রাখাইনের পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ নেওয়া হয়। তবে এই ব্যাপারে সেনাবাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। এর আগে আগস্টে প্রথমবারের মতো উত্তর পূর্বাঞ্চলীয় লাশিও শহরের সামরিক সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। এই অবস্থায় গোটা রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেয়ার দ্বার প্রান্তে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। রাখাইনের সংঘাত বাড়ায় অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশে পালাতে বাধ্য হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জার্মানিতে একটি জনবহুল মার্কেটে গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে শিশুসহ 5 জনের, আহত হয়েছে 2 শতাধিক। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মাগদেবুর্গে এই হামলা হয়। মার্কেটটি বড়দিনের কেনাকাটার জন্য বেশ সুপরিচিত। হামলায় জড়িত সন্দেহে সৌদি আরবের এক চিকিৎসককে আটক করেছে জার্মান পুলিশ। তিনি 2006 সাল থেকেই জার্মানিতে বসবাস করেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। খেলার খবর। জাতীয় ক্রিকেট লিগে টি-20 আসরের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম বিভাগকে 7 রানে হারিয়েছে খুলনা বিভাগ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে 146 রান সংগ্রহ করে খুলনা। 39 বলে 52 রানের ইনিংস খেলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ইমরুল কায়েস 17, আজিজুল হাকিম তামিম করেন 20 রান। চট্টগ্রাম বিভাগের পেসার আহমেদ শরীফ 4টি এবং ফাহাদ হোসেন শিকার করেন 3 উইকেট। জবাবে শাহাদাত দীপুর 23 রানের পাশাপাশি ইয়াসির চৌধুরীর 37 এবং নাইম হাসানের অপরাজিত 34 রানের ইনিংসটাও জেতাতে পারেনি চট্টগ্রামকে। নির্ধারিত ওভারে 6 উইকেটে 139 রানে থামে তাদের ইনিংস। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না, ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ, শহীদ 858 জন, আহত 11,551। যশোরের শাহিন চাকলাদারের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ, নামে বেনামে গড়েছেন সম্পদ। দেশে গবেষণায় অর্থ বরাদ্দ কম, উন্নত প্রযুক্তির ব্যবহারও অপর্যাপ্ত, মত গবেষক ফেরদৌসী কাদরীর। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।